মন্দির কমপ্লেক্সের মধ্যেই রয়েছে 125টি ছোট বড় মন্দির, যা আবার তৈরি হয়েছে প্রায় 700 বছর ধরে। অবিশ্বাস্য, তাই না? এদিক থেকে যে ধারা আসছে সেটাকে বলা হয় জটা গঙ্গা, আর এদিক থেকে যে ধারাটা আসছে সেটা হচ্ছে দুধ গঙ্গা। দেবদারুর অরণ্যে ঢাকা এই মন্দির দুটিতে সারা বছরই আলো ভালোভাবে প্রবেশ করতে পারে না, আর তাই তাপমাত্রা থাকে সাধারণের থেকে অনেক নিচে, আর এই মন্দির দুটি ধারণ করে এক অপার্থিব রূপ। ডান্ডেশ্বর মহাদেবের মন্দির হচ্ছে সবচাইতে বড় এবং সবচাইতে উঁচু মন্দির পুরো কুমায়ুন রিজিয়নের মধ্যে। গতকাল মুন্সিয়ারি থেকে আমরা পৌঁছতে চেয়েছিলাম আলমোড়ায়, কিন্তু ভাগ্যের টানে এসে গেছি এই জাগেশ্বরে। আর যদি এই জাগেশ্বরে না আসতাম, জানতেই পারতাম না যে এত সুন্দর জায়গা রয়েছে কুমায়ুন রেঞ্জে। আজকে শোনাবো সেই সুন্দর জায়গার এক দারুণ গল্প। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বোহেমিয়ান মোনা। মুন্সিয়ারি থেকে প্রায় 195 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখন এসে পৌঁছেছি জাগেশ্বর মন্দির কমপ্লেক্সে। এই হচ্ছে পুরো জাগেশ্বর ধাম। এখানে দুটি বিখ্যাত মন্দির, মানে 125টা টোটাল মন্দির আছে। তার মধ্যে দুটি মন্দির হচ্ছে, একটা ডান্ডেশ্বর মহাদেবের মন্দির, আর যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় দেব মন্দির। তো এই দুটি মন্দির ছাড়াও আরো রয়েছে 123টা ছোট ছোট মন্দির। অ্যাকচুয়ালি জাগেশ্বর ধাম তৈরি হয়েছিল বহু পূর্বে, প্রায় 700 বছর ধরে তৈরি হয়েছে এই মন্দির। 700 শতক থেকে 1400 শতক পর্যন্ত বিভিন্ন সময়কার রাজারা তৈরি করেছেন এই মন্দির। প্রথম শুরু করেছিলেন কাত্যায়নী বংশের রাজারা এবং তারপর শেষ করেন চারু বংশের রাজারা। তো কেমন লাগছে জাগেশ্বর ধাম সেটা পুরোটা আপনাদেরকে এখন ঘুরে দেখাই। এই হচ্ছে মহামৃত্যুঞ্জয় দেবের মন্দির, আর ওইদিকে যে বড় উঁচু মন্দিরটা দেখতে পাচ্ছেন ওইটাই অ্যাকচুয়ালি জাগেশ্বর মহাদেবের মন্দির। জাগেশ্বর মন্দির কমপ্লেক্সের গেট দিয়ে ঢুকলেই একদম এক নজরে দেখতে পাবেন এই 125টি মন্দিরকে। এই 125টি মন্দিরের মধ্যে একদম শুরুতে ডান দিকে যে মন্দিরটা পড়বে সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় দেবের মন্দির। তারপর একে একে এগুলে আমরা পাবো আরও অনেক অনেক মন্দির। ছোট বড় মিলিয়ে মন্দিরের সংখ্যা যেমন কম নয়, সেরকম মন্দিরগুলোর আকারও কিন্তু বিভিন্ন ধরনের। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ ASI দ্বারা পরিচালিত হয় এই জাগেশ্বর মন্দির কমপ্লেক্স। জাগেশ্বর মন্দির বাদ দিয়েও এখানে আরও যে মন্দিরগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো ডান্ডেশ্বর মন্দির, চণ্ডিকা মন্দির, কুবের মন্দির, মৃত্যুঞ্জয় মন্দির, নন্দা দেবী और নবদুর্গা মন্দির এবং নবগ্রহ মন্দির। এছাড়াও রয়েছে সূর্য মন্দির এবং শিবের মন্দির। ছোট বড় মিলিয়ে প্রায় 125টা মন্দির আছে এখানে, আর সেই মন্দিরগুলো হলো এইগুলো। কোথাও আছে হনুমানজির মন্দির, কোথাও আছে শিবের মন্দির। পুরো চত্বর জুড়ে এতগুলো মন্দির যে যেন মনে হচ্ছে ভুলভুলাইয়া, আর সেই ভুলভুলাইয়ার রাস্তা ধরে এগিয়ে চলেছি জাগেশ্বর মন্দিরের দিকে। মোটামুটি সকাল থেকে শুরু হয়ে যায় এখানে পূজা দেওয়া। সকালবেলা 5টার দিকে একবার আরতি হয় এবং সন্ধ্যেবেলাও কিন্তু 5:30 6টার দিকে এখানে আরতি হয়, এবং সারা দিন চলে এইভাবে পুজো দেওয়া। তো আপনারা যখনই আসবেন তখন কিন্তু ঠাকুরকে পুজো দিতে পারবেন।
महादेवाय महादेवाय अभ्याय शिवाय राजाओं की एक दीपचल है अखंड के हाथ में दिए हुए एक पवन चंद जी है पवित्र स्वरूप बने उसके बाद दक्षिण मुखी हनुमान जी है उसके बाद सिद्धपीठ है माता जी की उसके बाद शेख पर सवार माता जी महसा और ভিতরে রয়েছে জাগেশ্বর দেবের মূর্তি এবং চলছে পূজা অর্চনা। এই পূজা অর্চনা দেখতে দেখতে এবার এগিয়ে যাব আবার সামনের দিকে। একটু আগে দেখালাম জাগেশ্বর দেবের মন্দির। এই মন্দির কমপ্লেক্সের মধ্যেই রয়েছে টান্ডেশ্বর টেম্পল। ইনি হচ্ছেন টান্ডেশ্বর বাবা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1870 মিটার উপরে অবস্থিত এই জাগেশ্বর মন্দির, যেটি আবার আলমোড়া শহর থেকে প্রায় 37-38 কিলোমিটার দূরে অবস্থিত। এই জাগেশ্বর কিন্তু কুমায়ুন রেঞ্জের মধ্যে অন্যতম বিখ্যাত এবং সুন্দর মন্দির হিসাবে পরিচিত। তাই প্রচুর পর্যটক প্রত্যেক বছর এখানে ভিড় জমান, কারণ এর চারপাশে রয়েছে ঘন দেবদারু বনের জঙ্গল। প্রতি বছর বর্ষাকালে অর্থাৎ জুলাই আগস্ট মাসে জাগেশ্বর মন্দির কমপ্লেক্সে উদযাপন করা হয় জাগেশ্বর মনসুন ফেস্টিভ্যাল। তবে শুধুমাত্র বর্ষাকালে নয়, শিবরাত্রির দিনেও এখানে চলে ধুমধাম করে পূজা অর্চনা এবং সেই সঙ্গে শিবরাত্রির মেলাও বসে। যদিও বা এটা নভেম্বর মাস, কিন্তু বিশ্বাস করুন এই মন্দির কমপ্লেক্সে দাঁড়িয়ে পুরো পা ঠান্ডায় জমে যাচ্ছে। মানে এই নভেম্বর মাসেও কিন্তু এখানে ভীষণ ভীষণ ঠান্ডা। সবচাইতে বেশি ঠান্ডা হচ্ছে মন্দিরের এই পাথরগুলো। মন্দির কমপ্লেক্সে থাকা পবিত্র কুণ্ড দর্শন করে এখন এগিয়ে চলেছি মৃত্যুঞ্জয় মন্দিরের দিকে। এই মৃত্যুঞ্জয় মন্দিরের কথা একদম শুরুতে বলেছিলাম, অর্থাৎ গেট দিয়ে ঢুকে ডান হাতে পড়বে মৃত্যুঞ্জয় বাবার মন্দির। মৃত্যুঞ্জয় বাবার মন্দিরের মধ্যেও রয়েছে যথারীতি একটি শিবলিঙ্গ এবং এখানেও কিন্তু পূজা অর্চনা চলছে এবং এই পূজা অর্চনা চলে সারা দিন। জাগেশ্বর ধাম জ্যোতির্লিঙ্গগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত। অনেক ঐতিহ্যবাহী শাস্ত্রে এটি 12টি মূল জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হিসাবে সম্মানিত। এটি আবার ঈশ্বরের উপত্যকা নামেও পরিচিত এবং 7ম থেকে 14 শতকের মধ্যে এটির বিভিন্ন ধরনের পুনর্গঠন হয়েছে। এএসআই মতে মন্দিরগুলো প্রায় 2500 বছরের পুরনো এবং গুপ্ত উত্তর ও প্রাক মধ্যযুগের অন্তর্গত। মন্দিরের বাইরের রাস্তাতে বহু হোটেল পাওয়া যায় এবং হোটেল ছাড়াও এখানে রয়েছে অনেক পূজা সামগ্রী ক্রয় বিক্রয়ের স্টলও। সেখান থেকে আপনারা যদি পুজোর জন্য ভোগ প্রসাদ নিতে চান সেটাও সংগ্রহ করতে পারবেন। তাছাড়াও এই যে দেখুন কৃষ্ণা লজ, এই কৃষ্ণা লজ হচ্ছে এখানে আমরা ছিলাম গতকাল রাত্রে। এই রকম বহু হোটেল পাবেন আপনারা। হোটেলের রেঞ্জ মোটামুটি 1500 থেকে 2000-এর মধ্যে। এই যে জলের ধারাটা এখন দেখতে পাচ্ছেন, এই জলের স্রোতটা আসছে ডান্ডেশ্বর মন্দির থেকে। আর আমরা জাগেশ্বর মন্দির কমপ্লেক্স দর্শন করার পরেই এখন এগিয়ে চলেছি ডান্ডেশ্বর মন্দির কমপ্লেক্স দেখার জন্য। এবং এই ডান্ডেশ্বর মন্দিরও কিন্তু আলমোড়া যাওয়ার আগে পড়বে, আলমোড়ার রাস্তাতে নয়, এটা পড়বে কিন্তু জাগেশ্বর রোডের উপরে। ঘন
ঘন দেবদারুর অরণ্যে ঢাকা এই জাগেশ্বর রোদে দিনের বেলাতেও খুব একটা বেশি আলো এসে পৌঁছায় না। আলো আঁধারির মায়াবী পরিবেশ ছেড়ে আমরা এখন এগিয়ে চলেছি ডান্ডেশ্বর মন্দিরের দিকে। জাগেশ্বর রোডের উপর দিয়ে চলতে চলতে প্রথমেই পড়লো এই ডান্ডেশ্বর মহাদেবের মন্দির। এই হচ্ছে ডান্ডেশ্বর মহাদেবের মন্দির। এখানে প্রায় 25খানা মন্দির আছে, যার মধ্যে ডান্ডেশ্বর মহাদেবের মন্দির আর কুবের দেবের মন্দিরটাই একটু বড়। তো প্রথমে পুরো মন্দির কমপ্লেক্সটা ঘুরে দেখে নিই। এই ডান্ডেশ্বর মহাদেবের মন্দির হচ্ছে সবচাইতে বড় এবং সবচাইতে উঁচু মন্দির পুরো কুমায়ুন রিজিয়নের মধ্যে, যেটা 9 to 10 সেঞ্চুরির সময় এখানে স্থাপিত করা হয়েছে। তো এই মন্দিরের মধ্যে রয়েছে লর্ড শিবা অর্থাৎ শিবজির মন্দির। টেম্পারেচার মনে হয় 1-2 ডিগ্রিতে নেমে গিয়েছে। ভীষণ ভীষণ ঠান্ডা এই নভেম্বর মাসেও, মানে সকালবেলা থেকেই দেখুন মুখ থেকে হাওয়া বেরোচ্ছে আর চারদিকে প্রচুর ঠান্ডা। জুতো খুলে রেখে মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এইরকম সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে মূল মন্দিরে যাওয়ার জন্য। এইখান থেকে আসছে দুটি ঝর্ণার ধারা। এদিকটাতে দেখলে বুঝতে পারবেন, এই যে দুটি ঝর্ণার ধারা আছে, একটা আসছে এই দিক দিয়ে এবং আরেকটা আসছে ওই দিক দিয়ে। এই ধারাটিকে বলা হয় জটা গঙ্গা আর ওই দিকে ধারাটিকে বলা হয় দুধ গঙ্গা। এই ডান্ডেশ্বর মহাদেবের মন্দিরে রয়েছে 2 ধরনের ঝর্ণার ধারা। এদিক থেকে যে ধারা আসছে সেটাকে বলা হয় জটা গঙ্গা, আর এদিক থেকে যে ধারাটা আসছে সেটা হচ্ছে দুধ গঙ্গা। ওই জটা গঙ্গা এবং দুধ গঙ্গা দুটো ধারা মিশে চলে যাচ্ছে একদম সোজা, যেটা আবার গিয়ে মিশবে জাগেশ্বর মন্দিরে। এই হলো ডান্ডেশ্বর মন্দির এবং ডান্ডেশ্বর মন্দিরের গর্ভগৃহ, যেখানে অধিষ্ঠান করছেন স্বয়ং ডান্ডেশ্বর বাবা। এত সকাল, তাও কিন্তু পূজা শুরু হয়ে গিয়েছে। পূজার ব্যাপার নয়, যেহেতু পাহাড়ি মন্দির, সব সময় পুরোহিত এখানে থাকেন। আপনারা গিয়ে চাইলে নিজেদের সাধ্য মতো এবং নিজেদের মনোমতো পূজা দিতে পারেন। এই হচ্ছে পুরো ডান্ডেশ্বর মন্দির কমপ্লেক্সটা। দেখুন, এখানেও যে 25টা মন্দিরের কথা বলছিলাম, ছোট বড় মিলিয়ে এই 25টা মন্দির এখানে আছে। আর ডান্ডেশ্বর টেম্পল থেকে এখন চলেছি কুবের মন্দিরের দিকে, কারণ এই কুবের মন্দিরও কিন্তু ডান্ডেশ্বর মন্দির কমপ্লেক্সের মধ্যে একটি অন্যতম সুন্দর মন্দির। ডান্ডেশ্বর মহাদেবের মন্দির ছাড়াও এই পুরো কমপ্লেক্সের মধ্যে আরো একটি যে বড় মন্দির চোখে পড়বে, সেটাই হচ্ছে কুবের টেম্পল। এই মন্দিরও তৈরি হয়েছিল 10ম থেকে 11 শতকে। এই হচ্ছে কুবের মহাদেবের মন্দির, যেটা 10 to 11 সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল। জাগেশ্বরের বিখ্যাত 2 মন্দির দর্শন করে এবার পালা আলমোড়ার পথে পা বাড়ানোর। আলমোড়াতেও রয়েছে এরকমই 2টি সুন্দর মন্দির এবং শৈলসহ আলমোড়া অপূর্ব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং যদি আপনি আমার চ্যানেলের প্রথম দর্শক হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে পরের পর্বে আলমোড়ার গল্প নিয়ে।